হে ফ্রেন্ডস, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, আর রহমান, সচিন তেন্ডুলকর এবং সবশেষে যার নিয়ে আজকের এই ভিডিওটি, স্যার এপিজে আব্দুল কালাম। এরা প্রত্যেকেই এতটাই এক্সট্রাঅর্ডিনারি যে আমরা কিছুতেই নিজেদের সাথে এদের রিলেট করতে পারি না। মনে হয় যেন তারা জন্ম থেকে এরকম এক্সট্রাঅর্ডিনারি। আমরা চেষ্টা করে হয়তো কিছুতেই এতটা উঁচুতে পৌঁছাতে পারবো না, কিন্তু তারা কি আদৌ জন্ম থেকে এরকম, নাকি দৃঢ় চেষ্টার মাধ্যমে নিজেদের এভাবে গড়ে তুলেছেন? অবশ্যই গড়ে তুলেছেন। তারাও সাকসেস পাওয়ার আগে বহু ব্যর্থতার শিকার হয়েছেন এবং অনেক সময় হাস্য কৌতুকের পাত্রও হয়েছেন। আজকের এই ভিডিওটিতে এরকমই বহু ঘটনা আমরা স্যার এপিজে আব্দুল কালামের ব্যাপারে জেনে নেব, যেগুলি হয়তো আমরা বেশিরভাগই জানি না। তো চলুন শুরু করা যাক। এটা তো আমরা সকলেই জানি যে ছোট্ট আব্দুল রামেশ্বরমে একটি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। বাবা ছিলেন একজন নাবিক। আমরা আজকাল অনেককেই বলতে দেখি, আরে অমুকের বাবার তো অনেক টাকা, তাই তো সে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন হয়ে গেল। আমাদের বাড়িতে অতটা এফোর্ড করতে পারবে না, তাই তো অনার্স পড়ছি। মানে বিভিন্নভাবে এক্সকিউজ দেখানোর ট্রাই করি। অথচ একটু ইচ্ছা শক্তি আর মন থেকে পাওয়ার ইচ্ছে থাকলেই অ্যাটলিস্ট বাড়িতে প্র্যাকটিস করে পলিটেকনিকে র্যাঙ্ক করাই যায়। স্যার এপিজে আব্দুল কালামের সাথে এমনটা হয়নি। তার ইচ্ছা শক্তির কাছে দারিদ্রতা হার মেনেছিল। তিনি স্কুলে পড়াকালীন ভোর 4টায় স্নান করে টিউশনে যেতেন, কারণ যেসব স্টুডেন্টরা ভোরে স্নান করে সেই ম্যাথ টিচারের কাছে পড়তে যেত, তিনি তাদের কাছে টাকা নিতেন না। ঠিক এরকমই কলেজে স্কলারশিপ পাওয়ার জন্য 3 রাত না ঘুমিয়ে থিসিস কমপ্লিট করেছিলেন। এসব ছাড়া তিনি যে ছোটবেলায় পেপার বিক্রি করতেন, সেসব তো আমরা শুনেইছি। এখন বহু স্টুডেন্টদের দেখা যায় এইচএসে আর্টস নিয়ে পড়ার পর বা কলেজে অনার্স পড়তে পড়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে পলিটেকনিকে চলে যায়, এবং পরে তারা ভাবে যে সময়টা তারা আর্টস নিয়ে বা কলেজে পড়লো সেটা হয়তো বেকার হয়ে গেল। স্যার এপিজে আব্দুল কালামও কিছুটা এরকমই ঘটনার শিকার হয়েছিলেন। ফিজিক্স নিয়ে গ্র্যাজুয়েট হওয়ার পর তিনি বুঝলেন তার স্বপ্নটি পূর্ণ করতে হলে তাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে। দেন এমআইটিতে র্যাঙ্ক করলেও বাড়িতে অ্যাডমিশন ফি দেওয়ার সামর্থ্য ছিল না। তার মা তখন তার সব গয়না বিক্রি করে অ্যাডমিশনের টাকা দিয়েছিলেন। ইচ্ছে ছিল এয়ারফোর্সে যাওয়ার, কিন্তু ইন্টারভিউতে 9ম স্থান পান, যেখানে 8ম স্থান অবধি অধিকারপ্রাপ্ত ক্যান্ডিডেটরাই সিলেক্ট হয়। মন থেকে কিছুটা ভেঙে গেলেও ইন্ডিয়ান আর্মিতে চাকরি পেয়ে যান মান্থলি 250 টাকা স্যালারিতে। পরে এডিইতে একটি হাভারক্রাফট তৈরি করেন। হাভারক্রাফট হলো এমন একটি ভেহিকল যেটি জল, মাটি, কাদা সব কিছুর ওপরই চলতে পারে। এরপরই একটি কন্ট্রোভার্সি দ্বারা এই প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয়। পরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের ডাইরেক্টর হাভারক্রাফটটির ডিজাইন দেখে আশ্চর্য হয়ে যান, এবং প্রায় 1 সপ্তাহ পরই ইন্ডিয়ান কমিটি ফর স্পেস রিসার্চ থেকে স্যার এপিজে আব্দুল কালামকে ডেকে পাঠানো হয় ইন্টারভিউয়ের জন্য, যেখানে তিনি রকেট ইঞ্জিনিয়ার হিসেবে সিলেক্ট হয়ে যান। এরপরই এখান থেকে রকেট লঞ্চিংয়ের ট্রেনিংয়ের জন্য তাকে 6 মাস নাসাতে পাঠানো হয়, এবং সেখান থেকে ফেরার পরই শুরু হয় ভারতের নিজস্ব রকেট বানানোর কাজ, যেটির নাম ছিল SLV-3। রকেট বানানোর দরকারি জিনিসপত্রগুলি গরুর গাড়ি দিয়ে নিয়ে যাওয়া বা নিয়ে আসা হতো। যাই হোক, ভারতের প্রথম স্যাটেলাইটটি তৈরি করেন এবং লঞ্চের দিন ঠিক করা হয় 10 আগস্ট 1979। গোটা বিশ্বের কাছে একটি লক্ষণীয় ব্যাপার হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। দেশের মানুষও প্রচণ্ড আগ্রহী হয়ে পড়েছিল। কিন্তু লঞ্চ করার 317 সেকেন্ড পরেই সেটি ভেঙে সমুদ্রে পড়ে যায়। শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি, কিন্তু আবার শুরু হয় নতুন রকেট বানানোর কাজ। পরবর্তী দিন ঠিক করা হয় 18 জুলাই 1980। লঞ্চের আগে সমস্ত নিউজ পেপারসে আগের ফেলিওরের ব্যাপারে আর্টিকেল বেরোচ্ছিল। এবারেও সবাই ফেলিওরই এক্সপেক্ট করছিল। সকাল 8টা 3 মিনিটে সেকেন্ড স্যাটেলাইটটি লঞ্চ করা হয়, যেটির নাম ছিল রোহিণী। এবারে রোহিণী আর থামল না, সাকসেসফুলি অরবিটে পৌঁছে যায়। ভারতের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করেছিলেন স্যার এপিজে আব্দুল কালাম। মুগ্ধ হয়ে
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সাথে দেখা করার জন্য তাকে ডেকে পাঠান। তখনই তিনি লক্ষ্য করেন তার কাছে পরার জন্য রয়েছে শুধু খুবই সাধারণ জামা কাপড় এবং পায়ে চপ্পলই মাত্র। যাই হোক, এরপর 1981-এ রিপাবলিক ডেতে তিনি পদ্মভূষণ অলঙ্কারে অলঙ্কারিত হন, কিন্তু এখানে থেমে যান। এরপরই শুরু হয় মিসাইল তৈরির কাজ। প্রথম মিসাইলটির নাম ছিল পৃথ্বী। এটি একটি সারফেস টু সারফেস মিসাইল ছিল, যেটির লঞ্চের ঘোষণা হতেই কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। 1988-এর 25 ফেব্রুয়ারিতে এটি সাকসেসফুলি লঞ্চ হয়ে যায়, যেটি দেখে অন্যান্য দেশগুলি আশ্চর্যচকিত হয়ে যায় এবং ভারতকে অন্যান্য দেশ থেকে সেই সব জিনিসপত্র কেনা থেকে ব্যান করা হয় যেগুলি মিসাইল তৈরির কাজে লাগতে পারে। সমস্ত দেশগুলি যথাসাধ্য ভারতকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সরকার কোনোভাবেই আটকাতে দেয়নি। বাধা বিপত্তির মধ্যেই চলতে থাকে মিসাইল তৈরির কাজ। তৈরি হয়ে যাওয়ার পর 20 এপ্রিল 1988 ঠিক করা হয় ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইল অগ্নির লঞ্চের ডেট। লঞ্চের আগে আশেপাশের সমস্ত গ্রামগুলি খালি করা হয়। নিউজ পেপারসগুলি এগুলিকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। যাই হোক, সমস্ত বিশ্বের নজর এখন একদৃষ্টে ভারতের দিকে হয়ে পড়েছিল। মিসাইল লঞ্চ হতেই চলেছিল কি জাস্ট 14 সেকেন্ড আগে কম্পিউটার দ্বারা কিছু টেকনিক্যাল ফল্ট দেখা যায়, যেটি ঠিক হয়ে গেলেও কিছু সমস্যার জন্য ডাউন রেঞ্জ স্টেশন থেকে থামিয়ে দেওয়া হয় লঞ্চ। মিসাইল লঞ্চিং সেদিনের মতো বন্ধ হয়ে যায়। ব্যাস, শুরু হয়ে যায় ট্রল। তখনকার অন্যতম কার্টুনিস্ট সুধীর লাল একটি কার্টুন বানায়, যেটাতে একজন কাস্টমার দোকানদারকে কিছু জিনিসপত্র ফেরত দিচ্ছে আর বলছে, আরে অগ্নির মতো এটাও চলল না। একজন নেতা একটি ইন্টারভিউতে বলে, আরে এটি অহিংসার মিসাইল, এতে কেউ মারা যাবে না। যাই হোক, কিছুদিন পর আবার সমস্ত প্রস্তুতি করা হয় এবং এবারেও সেই একই ঘটনা ঘটে যায়। লঞ্চ হওয়ার ঠিক 10 সেকেন্ড আগে দেখা যায় কিছু টেকনিক্যাল ফল্ট। হিন্দু আখবারে একটি কার্টুন দেখানো হয়, যেখানে একজন গ্রামের আদিবাসী বলছে, মিসাইলের জন্য গ্রাম থেকে আর 2-4 বার বেরোনোর আদেশ এলেই বাইরে একটা ঘড়ি বানিয়ে নেব ভাবছি। ফাইনালি 22 মে আবার একটি লঞ্চের দিন ঠিক করা হয় এবং এবারে আর আটকায়নি। অগ্নি সাকসেসফুলি লঞ্চ হয়ে যায়। অগ্নিকে বানানোর জন্য যে প্রায় 5 বছর হার্ডওয়ার্ক করা হয়েছিল তা ফাইনালি সার্থক হয়ে যায় এবং এরপরই 1990-এর রিপাবলিক ডেতে স্যার এপিজে আব্দুল কালাম পদ্মবিভূষণে সম্মানিত হন এবং পরবর্তীকালে 1997-এ ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্নতেও সম্মানিত হন। পরবর্তীকালে 2002 সালে ভারতের 11th প্রেসিডেন্ট হিসেবেও ইলেক্টেড হন। রুলিং পার্টি বিজেপি এবং অপোজিশন পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উভয়ের সমর্থন নিয়ে, তাই তাকে জনতার রাষ্ট্রপতিও বলা হয়ে থাকে। রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন শুধুমাত্র 2টি সুটকেস নিয়ে, তাও আবার বেশিরভাগই বই। যেহেতু রাষ্ট্রপতিদের সমস্ত খরচ সরকার থেকে দেওয়া হয়, তাই তার সমস্ত কিছু তিনি দান করে দেন। তার কোনো রিলেটিভস বা পরিচিত তার সাথে দেখা করতে এলে তিনি সরকারি গাড়ি ব্যবহার করতেন না, নিজের টাকা দিয়ে ট্যাক্সি করতেন। এরকমই বহু ঘটনা রয়েছে যেগুলি খুবই আশ্চর্যজনক। যাই হোক, অবশেষে 22 জুলাই 2015-এ তিনি বক্তৃতারত অবস্থায় কার্ডিয়াক অ্যাটাকে দেহত্যাগ করেন। ভারত সরকার তাকে সম্মান জানিয়ে আগামী 7 দিন জাতীয় শোক ঘোষণা করেছিলেন। সবশেষে তার বলা আমার প্রিয় কোটেশনটি দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। তিনি বলেছিলেন, ইয়োর বেস্ট টিচার ইজ ইয়োর লাস্ট মিস্টেক। তার মত অনুযায়ী ফেলিয়ার মানে সফলতার দিকে আরেক পা এগোনো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং।